আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। বিগ ব্রেকিং নিউজ, রাফা থেকে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। হামাসকে ধ্বংস করতে চাওয়া বাগড়ম্বর ছাড়া আর কিছুই নয়, জিততে পারবে না ইসরায়েল। আইডিএফ এর সাবেক মেজর জেনারেল ও মোসাদের সাবেক প্রধানের মন্তব্য। ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সৌদি ইসরায়েলের গোপন চুক্তি। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে ভোট দিলেন ভারতীয় বিচারপতি। ফিলিস্তিনিদের কথা স্মরণ করে কাঁদলেন ফরাসি কৌতুক অভিনেতা। বিশ্বযুদ্ধ নিয়ে পুতিনের বন্ধুর ভয়ঙ্কর সতর্কবার্তা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাফা থেকে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজের রায়ের পর ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সর্বদক্ষিণের মিশর সীমান্তবর্তী শহর রাফা থেকে পিছু হটেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। তুর্কির সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফা থেকে তাদের বাহিনীকে পিছিয়ে দিয়েছে। এতে বলা হয়, ইয়েদিয়ত অরনভ পত্রিকা দাবি করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী রাফা শহর থেকে তাদের গিভাতি ব্রিগেড প্রত্যাহার করেছে। এর আগে শুক্রবার আইসিজে ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয়। একই সাথে রাফা ক্রসিং খুলে দেয় এবং আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি। সংবাদপত্রটি বলেছে, ইসরায়েলকে রাফা ক্রসিং খুলতে হবে বলে আইসিজের রায়ের পর সেনাবাহিনী শহরের পূর্বে তাদের বাহিনী কমিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। জানা গেছে, রাফায় ইতোমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর 4টি কমব্যাট ব্রিগেড অবস্থান করছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে। সূত্র মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান দানি ইয়াতম বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েল তার লক্ষ্য অর্জন করতে পারবে না। সোজা কথাই বললে, যে চূড়ান্ত বিজয়ের কথা ইসরায়েল বলে তা অর্জিত হবে না। একই সঙ্গে গাজায় হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 13কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন দানি ইয়াতম। চ্যানেলটির বরাত দিয়ে লেবানিজ সংবাদ মাধ্যম আল মাইদিনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সাক্ষাৎকারে সাবেক গোয়েন্দা প্রধান জোর দিয়ে বলেন, হামাস প্রতিনিয়ত সাফল্য অর্জন করছে। এই অবস্থায় তিনি ইসরায়েলি অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে জিম্মিদের ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন সবকিছু করতে প্রস্তুত। জিম্মিদের ফিরিয়ে আনা ইসরায়েল সরকারের সর্বোচ্চ প্রাধান্য হওয়া উচিত উল্লেখ করে দানি ইয়াতম বলেন, এটি ছাড়া ইসরায়েল সরকারকে যুদ্ধ বন্ধ করতে আর কোনো বিষয়ে সেই অর্থে চাপ দিতে পারবে না। মোসাদের সাবেক প্রধান আরও বলেন, ইসরায়েল তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে এবং গাজা যেমন আছে তেমনই থাকবে। দানি ইয়াতম আরও বলেন, এমনকি যদি ইসরায়েলি বাহিনী আরও কয়েক মাস গাজায় অবস্থান করে এর স্থলভাগ ও টানেলগুলোতে যুদ্ধ চালিয়ে যায়, তবু তারা হামাস যোদ্ধাদের বেশিরভাগকেও হত্যা করতে সক্ষম হবে না। এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় হামাসের অবকাঠামো বা লোকবলের সংখ্যাগরিষ্ঠতা ধ্বংস করতেও ব্যর্থ হবে। মোসাদের সাবেক প্রধান বলেন, হামাস আজ থেকে 233 দিন আগে অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনা করার পরও তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়েছে। আমি এতে বিস্মিত হইনি, কারণ সবাই জানে যে হামাস এখনো এই ধরনের রকেট হামলা চালানোর ক্ষমতা রাখে। একই বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক মেজর জেনারেল মাতান ভিলাই বলেন, হামাস ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়ে নিশ্চিত করেছে যে তারা এখনো সক্রিয় রয়েছে। এই সময় তিনি বলেন, হামাসকে ধ্বংস করার আলোচনা আসলে ফাঁকা বুলি বা বাগড়ম্বর বা ইসরায়েলের ব্যাপকভাবে আলোচনা করা। ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সৌদি ইসরায়েলের গোপন চুক্তি। বাবা ছেলের চক্রান্তে সৌদি বাদশাহী আসল হকদারকে হটিয়ে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ করা হয়। তাই ক্ষমতার লোভে অন্যের স্বার্থ যে জলাঞ্জলি দিতে সৌদি যুবরাজ একটুও বাঁধবে না তা বলার অপেক্ষা রাখে না। কয়েকশো কিলোমিটার দূরে যখন নিজের মুসলিম ভাই বোনদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েল, অথচ সংঘাত বন্ধে বিবৃতি দেওয়া ছাড়া কার্যত আর কোনো পদক্ষেপই নেয়নি সৌদি আরব। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশগুলোর মধ্যে প্রথম সারিতেই রয়েছে সৌদি আরব।
আর ধর্মীয় কারণে বিশ্বের মুসলিমদের কাছে সৌদি আরবের অন্যরকম গুরুত্ব রয়েছে। কিন্তু মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর ভিন্ন এক সৌদি আরব দেখছে বিশ্ব। নিজের ক্ষমতা সুসংহত করতে রাজনৈতিক প্রতিপক্ষকে যেমন শক্ত হাতে দমন করেছেন, তেমনি সামরিক সক্ষমতায় নির্বুদ্ধিতারও পরিচয় দিয়েছেন। ইয়েমেনে বেসামরিক ব্যক্তিদের হত্যায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করছে সৌদি আরব। এমন উদ্বেগ থেকে ক্ষমতা বসেই রিয়াদের কাছে আগ্রাসী অস্ত্র বিক্রি স্থগিত করে বাইডেন। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন আগামী সপ্তাহগুলোতে ওয়াশিংটনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসতে পারে। সৌদি আরবের মার্কিন অস্ত্র কেনা নিয়ে পর্দার পেছনে আরো একটি বিষয়ে দর কষাকষি চলছে, তা হচ্ছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্থাপন। এখন বাইডেন প্রশাসন যদি অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে এর মানে দাঁড়াচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে রিয়াদ। আর যদি এমনটা ঘটে, সেটি ফিলিস্তিনিদের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপ রয়েছে। ওয়াশিংটনের শর্ত অনুযায়ী তেল আবিব ও রিয়াদ হাত মেলাতে অস্ত্র বিক্রিতে বাধা নেই। ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ত্র বিক্রি নিষেধাজ্ঞা উঠে গেলে তা বাইডেন প্রশাসন এবং রিয়াদের মধ্যে সম্পর্ক উন্নত হওয়ার দিকেই ইঙ্গিত করবে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের রাফা অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। শুক্রবার বিচারকের প্যানেল 13-2 ভোটের ভিত্তিতে এই রায় দিয়েছেন। সেখানে ভারতীয় বিচারপতি দলবীর ভান্ডারী ইসরায়েলের বিপক্ষে ভোট দিয়েছেন। সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিচারপতি ভান্ডারী 1947 সালে রাজস্থানের যোধপুরে জন্মগ্রহণ করেন। তিনি 2012 সাল থেকে আন্তর্জাতিক আদালতে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 2014 সালে পদ্মভূষণ সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন ভান্ডারী। গাজায় ফিলিস্তিনি জনগণকে রক্ষায় ব্যবস্থা নিতে দক্ষিণ আফ্রিকার অনুরোধে সাড়া দিয়ে শুক্রবার ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দেয় হেগের আন্তর্জাতিক বিচার আদালত। আইসিজের 15 জন বিচারকের প্যানেলের 13 জন বিচারপতি ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছেন। শুধু উগান্ডা ও ইসরায়েলের বিচারক এই রায়ের বিরোধিতা করেছেন। পক্ষে ভোট দেওয়ার মধ্যে একজন হলেন দলবীর ভান্ডারী। এর আগে 2022 সালে ইউক্রেনের সেনা অভিযান নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়ে আলোচনায় এসেছিলেন ভান্ডারী সুপ্রিম কোর্টে বহু যুগান্তকারী মামলার পক্ষে কথা বলেছেন। তিনি 2005 সালের 28 অক্টোবর থেকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনস্বার্থ মামলা, সাংবিধানিক আইন, ফৌজদারি আইন, দেওয়ানি পদ্ধতি, প্রশাসনিক আইন, সালিশ, পারিবারিক আইন সহ বিভিন্ন ক্ষেত্রে অনেক যুগান্তকারী রায় দিয়েছেন। ফিলিস্তিনিদের দুর্দশা এবং গাজা উপত্যকায় অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে কথা বলার সময় নিজের নিয়ন্ত্রণ হারান ফরাসি কৌতুক অভিনেতা রাগনার লেব্রেতো। এ সময় সেখানে সংঘটিত অমানবিকতা ও হত্যাকাণ্ডের কথা স্মরণ করে অশ্রুসিক্ত হন তিনি। ফরাসি চ্যানেল কানেল প্লাস এ প্রচারিত ক্লিক শিরোনামের একটি প্রোগ্রামে সাক্ষাৎকার দেওয়ার সময় ওই অভিনেতা বলেন, আমাদের জন্য নীরবে এভাবে চলাটা সম্ভব নয়। ফিলিস্তিনে যা ঘটছে তা স্বাভাবিক নয়। আমি যা অনুভব করি তাই বলছি এখানে, আর এটা লজ্জাজনক। রাগনার লেব্রেতো অশ্রুসিক্ত হয়ে বক্তব্য অব্যাহত রেখে বলেছিলেন, ইসরায়েলি প্রতিক্রিয়া এবং এই গণহত্যা যা আমাদের চোখের সামনে অব্যাহত, তা আমরা সকলেই প্রত্যক্ষ করেছি। আমাদের পক্ষে স্থির থাকা আবার কোনো কিছু করা সম্ভব নয়। কেমন যেন বিষয়গুলো এখন স্বাভাবিক হয়ে উঠেছে। তিনি জোর গলায় বলেছেন, আমার এই কথাগুলো কি আমাকে কর্মসংস্থান হারাতে বাধ্য করবে? আমি এটার পাত্তা দিই না। ফরাসি অভিনেতা আরও বলেন, গাজায় যে শিশুগুলো মারা গেছে বা মারা যাচ্ছে, তাদের এই সংখ্যা দেখাটা একজন বাবা হিসেবে আমার জন্য খুবই কঠিন। তিনি তাগিদ দিয়ে বলেছিলেন, বিষয়টি ভয়াবহ এবং এটা খুব শীঘ্রই বন্ধ হওয়া উচিত। ইউক্রেন যুদ্ধ ঘিরে দীর্ঘদিন ধরে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি পশ্চিমা কয়েকটি দেশের নেতাদের হুমকি ধমকির জেরে এই উত্তেজনার পারদ আরো বেড়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এসব হুমকি মোকাবিলায় পরমাণু অস্ত্রের মহড়া পর্যন্ত পরিচালনা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসবের মধ্যে বিশ্বযুদ্ধ নিয়ে এক ভয়ঙ্কর সতর্কবার্তা উচ্চারণ করেছে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার স্থাপনায় মার্কিন হামলা হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিশ্বযুদ্ধ শুরু করবে। রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে ওয়াশিংটন এই ধরনের হামলা চালানোর হুমকি দিয়েছে বলে দাবি করেন পোলিশ পররাষ্ট্রমন্ত্রী রাডাস্লো স্লিওস্কি। তার এমন দাবির পরে এই সতর্কবার্তা দিলেন মেদভেদেভ। তিনি এখন রাশিয়ার শক্তিশালী নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রোববার এক এক্স বার্তায় মেদভেদেভ বলেছেন, সিকোরস্কি স্পষ্টতই তার প্রভুদের ভয় দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেছেন,
ওয়ারশোর মতো না হয়ে ওয়াশিংটন এখন পর্যন্ত জনসম্মুখে এই ধরনের হুমকি দেয়া থেকে বিরত রয়েছে, কারণ আমেরিকানরা পোলিশদের চেয়ে বেশি সতর্ক। তিনি বলেন, আমেরিকানরা আমাদের লক্ষ্যবস্তুতে হামলা করা মানে বিশ্বযুদ্ধ শুরু করা। পোল্যান্ডের মতো একটি দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার এটা বোঝা উচিত। রাশিয়া দীর্ঘদিন ধরে বলে আসছে, ন্যাটোর ইউরোপীয় সদস্যরা ইউক্রেন যুদ্ধে তাদের সৈন্য পাঠালে পশ্চিমা এই জোটের সঙ্গে যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। এছাড়া 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বারবার পারমাণবিক সংঘাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে মস্কো। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বিগ ব্রেকিং নিউজ, রাফা থেকে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। হামাসকে ধ্বংস করতে চাওয়া বাগড়ম্বর ছাড়া আর কিছুই নয়, জিততে পারবে না ইসরায়েল। আইডিএফ এর সাবেক মেজর জেনারেল ও মোসাদের সাবেক প্রধানের মন্তব্য। ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সৌদি ইসরায়েলের গোপন চুক্তি। ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে ভোট দিলেন ভারতীয় বিচারপতি। ফিলিস্তিনিদের কথা স্মরণ করে কাঁদলেন ফরাসি কৌতুক অভিনেতা। বিশ্বযুদ্ধ নিয়ে পুতিনের বন্ধুর ভয়ঙ্কর সতর্কবার্তা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।